মায়ের সাথে যেভাবে কথা বলতে সেটা পারমিতা ম্যামের সাথে করছো বাবাই। বুঝতে পেরেছি, তোমার আমার হাসি নিয়ে প্রবলেম, তাই তো? তাহলে তো আমাকে রাম গরুড়ের ছানা হাসতে তাদের মানা হতে হয় কি? আচ্ছা সৃজা, আমি তো সবার সাথেই হেসে কথা বলি, আমি তো তোমার সাথে হেসে এখন না বাবাই, তুমি আমার উপর রাগ করো না। সৃজা, আমি আগেও হেসে কথা বলতাম, এখন আমি হেসেই কথা বলি। দেখো সৃজা, রাগ, অভিমান, হাসি, কান্না, দুঃখ এগুলো তো লাইফের একটা পার্ট। কথাটা বোঝার জন্য হয়তো তুমি এখন অনেকটাই ছোট, কিন্তু এটাই সত্যি। আর আমি কখনো তোমার উপরে রাগ করি নাকি? আজকাল আমার মেয়েটা খালি আমার উপরে রাগ করে। ভালো লাগে বলো তো? বাবাই, তুমি কি আমাকে এখনো ভালোবাসো ঠিক আগের মতো? কি বলছো তুমি সৃজা? তুমি আর গুঞ্জা আমার প্রাণ। পৃথিবীর সবকিছু ওলটপালট হয়ে গেল, তোমরা আমার সবকিছুই থাকবে। তবে তুমি আমার উপরে রাগ করলে আমার খুব কষ্ট হয় সৃজা। আবার পরে ভাবলে হাসিও পায়। হাসি পায়? হ্যাঁ পায় তো, কেন বলো তো? কারণ যখন সৃজা রানী রেগে যায়, ওর এই নাকটা আছে না, ছোট্ট পুচকি নাক, এটা পুরো লাল হয়ে যায়, একদম টমেটোর মতো। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই এই সেলফির ক্যামেরাটা, এই দেখো দেখো দেখো, হ্যাঁ ফেসটা এখানে নিয়ে আসো নিয়ে আসো। এই দেখো এই দেখো 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 দেখো, আরে এ কি হচ্ছে? নাকের লালটা তো বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। তার মানে সৃজা এখনো বাবাইয়ের উপরে রাগ করে আছে। তুই না সৃজা নামেই বড় হয়েছিস, গুঞ্জার থেকেও তুই ছোট আসলে। আচ্ছা সৃজা, তোর মনে আছে মা তখন তোকে কি বলতো যখন তুই রেগে যেতি? সৃজা রানী ফড়ফড়ানি, মা বকেছে কাল, রেগে কেমন আছে দেখো, নাকটি করে লাল। তোমার এখন এটা মনে আছে বাবাই? আচ্ছা বাবাই, তোমার মায়ের কথা মনে পড়ে এখনো? আমি তো ভেবেছিলাম পারমিতা ম্যাম আসার পর তুমি আমাকে ভুলেই গেছো। বৌদি, তুই এই ব্যাপারে কিছু জানিস? না রে, শুভ্রার আগে বিয়ে হয়েছে কি হয়নি আমি এই ব্যাপারে কিছু জানি না। তবে আজকের এই ঘটনার পর মনে হচ্ছে কিছু তো একটা অতীত আছে শুভ্রার। সেটাও কিন্তু আমারও মনে হচ্ছে, মানে কিরকম ডিস্টার্ব মনে হচ্ছিল না? আমি কিন্তু আগে কখনো শুভ্রাদিকে এরকম দেখিনি। আমিও তো দেখিনি আগে। শোন, আমাকে একবার উপরে যেতে হবে। মিস্টার গাঙ্গুলি সৃজাকে শান্ত করতে পারলেন কিনা আমাকে একবার গিয়ে দেখতে হবে। তুই একটু দাঁড়া, আমি আসছি। তুই যা, আমিও এগোই। এগোবি কি রে? তুই তুই কিছু খেলি না? একটু বস, আমি তোর জন্য কিছু খাবার এনে দিই। আরে কিচ্ছু লাগবে না, ক্যাফে থেকে বেরিয়ে অনেকগুলো ফুচকা খেয়েছি, তারপর কি মানে আমি অনেকগুলো ফুচকা খেয়েছি, আমার পেটটা একদম ভরে গেছে, তুই চিন্তা করিস না। সে তো ঠিক আছে, কিন্তু কি একটা শো বলে আরে বাদ দে না। শোন না শোন না, বলছি আমি তোকে একটা কথা বলতে চাই, যেটা হলো তোর আর অপূর্বদার যেরকম মিল করিয়ে দিয়েছি, তেমনি সৃজা আর অপূর্বদার মিল করিয়ে দিতে চাই। যদি আমার কোনো হেল্প লাগে আমাকে কিন্তু একটা ফোন করবি। আর শোন, তোর ওই বাউন্ডুলে দেওরটা আছে না, ওকে আমার হোস্টেলের ল্যান্ডলাইনে ফোন করতে বারণ করবি, আমার ফোনে ফোন করতে বলবি। সৌভিক তোর হোস্টেলের ল্যান্ডলাইনে ফোন করে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, সুপার মানে আমাদের যে সুপার আছে সে তো মানে। এই সৌভিক সৌভিক সব, এ কি কোথায় যাচ্ছ তুমি? ওই ওই ধরা পড়ে যাওয়ার জন্য পালিয়ে গেছিলাম। হ্যাঁ বলো, কি বলছো? ধরা পড়ে যাওয়া মানে? বাদ দাও, কি বলছো বলো। আরে আমি তো তোমার থেকে খাবারটা নেবো বলে তোমাকে দাঁড় করালাম, আমাকে দাও। না, আমি কুট্টুসকে খাইয়ে দিয়ে আসছি। না না,
সৃজাও কিছু খায়নি। আমি এটা কুট্টুস আর সৃজাকে ভাগ করে দেবো। তুমি আমায় দাও, আমি দেখি মিস্টার গাঙ্গুলিকে বলি যদি সৃজাকে একটু খাইয়ে দিতে পারেন। ঠিক আছে। শোন না বৌদি, আমি তাহলে এগোলাম। হ্যাঁ, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই সাবধানে যাস। হ্যাঁ, আর বাড়ি পৌঁছে আমাকে একটু জানিয়ে দিস, ঠিক আছে? যা। এই তন্নির হোস্টেলের ফোন করার ব্যাপারটা নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলছি। আমি বলছি কৌশিককে নিজে পছন্দ করে বিয়ে করেছিল। বাড়িতে কারোর মতামত ছিল না বলে ও বাড়ির থেকে বেরিয়ে গিয়ে বিয়েটা করেছিল। আমি আর কাকু অনেক যোগাযোগ রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তার ঠিক 8 মাস পরে শুভ্রা ফিরে এসেছিল বাড়িতে, একদম বিধ্বস্ত। তখন যদি আপনি ওকে দেখতেন তাহলে নিজের চোখের জলটা আটকে রাখতে পারতেন না পারমিতা। এতটাই ভেঙে পড়েছিল আমার বোনটা। কেন? কি হয়েছিল শুভ্রার সাথে? শুভ্রার উপরে অকথ্য অত্যাচার হতো পারমিতা। ও ফিরে এসে মাকে বলেছিল যদি বাড়িতে ওকে থাকতে দেওয়া না হয় তাহলে মরা ছাড়া ওর কাছে আর কোনো উপায় থাকবে না। সেসব দিন আমি কিছুতেই ভুলতে পারবো না। ছেলেটা এত বাজে ছিল, এত খারাপ, আপনি বিশ্বাস করতে পারবেন না। সেই সময় আমি পরিষ্কার শুভ্রাকে বলে দিয়েছিলাম যে ওই ছেলেটার সাথে তুই কোনো যোগাযোগ রাখবি না। আমার মা সেই সময় শুভ্রার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এতটা মেন্টাল ট্রমার মধ্যে চলে গেছিল যে পার করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। আস্তে আস্তে ও নর্মাল লাইফে ফিরে আসছে। এখন অনেকটাই ওকে আপনি স্বাভাবিক দেখছেন। এটা খুব গ্র্যাজুয়ালি হয়েছে, কিন্তু আজকে যেটা হলো তারপরে কেন? আজকে কি হলো? কিছু না পারমিতা, আপনি এই বিষয় নিয়ে আর বাড়িতে কারোর সাথে কোনো কথা বলবেন না প্লিজ। আসলে মা চান না যে এই বিষয় নিয়ে কোনো রকম কথা বাড়িতে হোক। নিশ্চয়ই। আচ্ছা, সৃজা এখন ঠিক আছে? ঠিক আছে। আজকে কথা বলার পর আমার মনে হয় সৃজা আমাকে বুঝবে। ভবিষ্যতে আমার মনে হয় না আর কোনো রকম সমস্যা হবে বলে। কি করছিস তুই সৃজা? পারমিতার বানানো কেক তুই আত্রেয়কে খাওয়াচ্ছিস? এটা সৃজার খাবার। ও তো অনেকক্ষণ কিছু খায়নি, ওকে একটু খাইয়ে দিন।
হ্যালো দিশা। হ্যাঁ বল, হঠাৎ এই সময় ফোন করলি? না, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তোর স্টেপমম ওই ক্যাফের ঘটনাটা নিয়ে আবার তোর বাবার কাছে বকুনি খাইছে নাকি? না রে, সেরকম কিছু হয়নি। তোর স্টেপমম সব ভালো সাজার জন্য করেছে। আমার স্টেপমম যখন ড্যাডির কথা আমাকে বকুনি দেয় তখন মনে হয় কোথাও দূরে চলে যায়। দূরে চলে যাবি মানে? তোর তোর বাবার জন্য কষ্ট হবে না? কষ্ট পেলেই বা কি হবে? আমার ড্যাডি তো আর আগের মতো আমাকে এত ভালোবাসে না। তার থেকে বরং বাইরে পড়তে চলে যাব। কিন্তু তুই এভাবে কি করে যাবি? কেন? ফাইনাল পেপারটা সেন্ড করব, একটা কনসেন্ট লেটার লাগবে আর ফিস লাগবে, ব্যাস। আচ্ছা দিশা, আমি তোকে তোকে পরে ফোন করছি। তোর স্টেপমম ওই ক্যাফের ঘটনাটা নিয়ে আবার তোর বাবার কাছে বকুনি খাইছে নাকি? তোর স্টেপমম সব ভালো সাজার জন্য করেছে। আমার স্টেপমম যখন ড্যাডির কথা আমাকে বকুনি দেয় তখন মনে হয় কোথাও দূরে চলে যায়। মা, আমিও দূরে চলে যাব। আমি এখানে আর থাকতে পারবো না। বাবাইকে এই ব্যাপারে তোমরা কিচ্ছু জানাবে না। তোমরা যদি বাবাইকে বলে দাও আমি কিন্তু কাউকে না জানিয়ে চলে যাব। আর তোমরা খুব ভালো করেই জানো সেটা আমি করতে পারি। না না না, কিছু না, সব ঠিক আছে, ঠিক আছে। এরকম কেন করছো বলো তো? কি হয়েছে আমাকে বলো। না কিছু হয়নি রে, বললাম তো সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু এদিকে এসো, বসো। তোমার সাথে এমনিতেই আমার কথা আছে। বলছি শোনো না, এবার না আমাদের অনেকে নিয়ে একটু সিরিয়াসলি ভাবা উচিত। আমি ভাবছিলাম যে দেখো, আমি যে রেসিডেন্সিয়াল স্কুলে যাব সেটার কনফার্মেশন আর অ্যাপ্লিকেশন লেটার দেখো। আমার কাছে সময় নেই কাকা দাদু। যে স্কুলে আমি যাব সেটার ফিস দেওয়ার আজকেই লাস্ট ডেট। আমি তোমার স্কুলে ব্যাংক ডিটেলস পাঠাচ্ছি, তুমি টাকাটা ট্রান্সফার করে দাও। আর দাদু, তুমি কনসেন্ট লেটার লিখে দাও, আমাকে এক্ষুনি স্ক্যান করে মেল করতে হবে। এত বড় কথাটা অপূর্বকে না জানিয়ে আমি কি করে থাকবো? এটা লুকিয়ে যাওয়াটাও তো অন্যায় হবে। মৈনাক, এক গ্লাস জল নিয়ে এসো তো প্লিজ। থ্যাংক ইউ। এনো জল। এই বাবা, সরি, হাত ফুসকে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। শোনো, কি হয়েছে আমাকে বলো। আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে তুমি টোটালি ডিস্টার্বড। অপূর্ব, সৃজা সৃজা সৃজা, ব্যস্ত আছো? কিছু বলবেন? একটু আসবো? হ্যাঁ, আসলে আমি তোমার, গুঞ্জার আর কুট্টুসের নামে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। একটু প্রসাদ মুখে নেবে? দিন। হ্যাঁ, এই নাও। আচ্ছা, এই জামাগুলো বের করেছো কেন? আমি এগুলো গুছিয়ে আলমারিতে রেখে দেবো? না থাক। তুমি এগুলো বাইরে বের করেছো কেন?
চলে যাব বলে। চলে যাবে? মজা করছো না? সেই আমার জীবনটা একটা বিরাট মজা হয়ে দাঁড়িয়েছে। সৃজা, সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে, সবকিছু একদম ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ আমার জন্য পুজো দিয়ে এলেন। এতে থ্যাংক ইউ বলার কি আছে? আমি কুট্টুস আর গুঞ্জার জন্য যা করি তোমার জন্য তো তাই করব। আপনি কি আর কিছু বলবেন? না, আমি আসছি। এই বাড়িতে আর কয়েক ঘন্টা মা, তারপরেই আমি চলে যাব আর সবকিছু ঠিক হয়ে যাবে। বাবাইকে আমাকে নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, কোনো মন খারাপ করতে হবে না। আর আমাকেও পারমিতা ম্যামকে তোমার জায়গায় দেখতে হবে না। গুঞ্জার জন্য কষ্ট হবে, কিন্তু বাবাই, সৃজা, হ্যাঁ সৃজা, কবে কবে তুই এত বড় হয়ে গেলি রে? এখন তোর নিজের বাবাকেও দরকার নেই, তাই না? নিজের মনের মধ্যে এত অভিমান, কষ্ট সব চেপে রেখেছিলি। নিজের বাবাইকে দূরে করে নিচ্ছিস। গাঙ্গুলি, সৃজা তো ছোট বলুন, সন্তানদের কাছে কিন্তু তাদের বাবা মাই সব থেকে আপন হয়। তাই তো তারা বাবা মার উপর রাগ করে, অভিমান করে। আর আর ছোটরা ভুল করবে না তো কে করবে? তাই বলে কি আমরা তাদের উপর রাগ করে বসে থাকতে পারি? আপনি একবার যান, গিয়ে সৃজার সাথে কথা বলুন, দেখবেন একটা না একটা সমাধান ঠিক বেরিয়ে আসবে।
এর কোনো সমাধান নেই পারমিতা। আমরা বিয়েটা করেই ভুল করেছি। এর কি সমাধান করব আমি, বলুন তো? আচ্ছা পারমিতা, আমাকে একটা কথা বলুন তো, আমরা কি সত্যি এই বিয়েটা করে ভুল করেছি? কুট্টুস আর গুঞ্জার কথা ভাবতে গিয়ে আমি সৃজার কথা একবারও ভাবলাম না। আমার মেয়েটা কি চায়, ওর মনের মধ্যে কি চলছে, সেটা জানার আমি একবারও চেষ্টা করলাম না। আমার মেয়েটা আমার থেকে দূরে চলে যাচ্ছে, ওকে আমি হারিয়ে ফেললাম। পারমিতা, সৃজা আমার প্রথম সন্তান। প্রথমবার বাবা মা হওয়া জীবনের শ্রেষ্ঠ অনুভূতি পারমিতা। আপনিও নিশ্চয়ই এটা খুব ভালো করে বুঝতে পারবেন। আমি যখন প্রথমবার খবরটা পাই যে আমার মেয়ে হয়েছে, আমি ছুটে হসপিটালে চলে গেছিলাম। কি দেখি ছোট্ট একটা পুতুলের মতো বেবি আথের পাশে শুয়ে আছে। ওকে কোলে তুলবো কি তুলবো না, মানে আমার ভয় লাগছিল, যত ছোট বাচ্চা যদি লেগে যায়। এই প্রথমবার যখন ওকে কোলে নিলাম, আমার আর রাত্রির সমস্ত কথা, সব কথা, সমস্ত আলোচনা সৃজাকে নিয়েই হতো। সৃজাই আমাদের ধ্যান জ্ঞান সবকিছু হয়ে গেছিল। তারপর ওর প্রথমবার হাতড়িকে মা বলা, আমাকে বাবা বলা, আদু আদু করে কথা বলতো, তো কি খুব মজা শোনাতো, ভালো লাগতো। তারপর ওর হামাগুড়ি দেওয়া, আস্তে আস্তে দেয়াল ধরে ধরে ওঠা, হাঁটতে শেখা, হাঁটতে গিয়ে পড়ে যাওয়া, পড়ে গেলে বুক ধরপড় করে উঠতো। অত ছোট বাচ্চা লেগে গেল নাকি বুঝতে পারতাম না। তারপর ওকে প্রথম স্কুলে ভর্তি করা, স্কুলে নিয়ে যাওয়া। জানেন পারমিতা, যাচ্ছিলই না স্কুলে, আমার আঙ্গুলটা ধরে আমার দিকে তাকিয়েছিল, তাকিয়ে কাঁদছিল, বলছিল বাবাই আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, তুমি আমাকে নিয়ে চলো। সেটা তুমি শুধু তোমার নিজের দিকটাই দেখলে, তোমার বাবাইয়ের দিকটা ভাবলে না। তুমি হোস্টেলে গিয়ে তোমার বন্ধু বান্ধবদের সাথে তোমার মনের কষ্টগুলো শেয়ার করতে পারবে, আর তোমার বাবাই, তুমি তো জানো সৃজা তোমার বাবাই কিরকম স্বভাবের মানুষ। তোমার বাবাই কিন্তু নিজের মনের কষ্টটা নিজের মনের মধ্যেই চেপে রাখবে, কারোর সাথে শেয়ারও করতে পারবেন না। বাবাই তো সত্যি মনের কথা কখনো শেয়ার করেনি, মায়ের কাছে করতো, কিন্তু তারপর তো কারোর সাথে। কাল গুঞ্জা যদি বড় হয়ে তোমার দিকে আঙুল তুলে বলে তুমি তোমার বাবাইয়ের সাথে স্বার্থপরতা করেছো, তোমার নিজের স্বার্থের জন্য তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, মেনে নিতে পারবে তো সেই কথাটা? আর সেটা যদি তোমার বাবাই অসুস্থ হয়ে পড়েন, তুমি তুমি সেই দায়টাও এড়িয়ে যাবে? সৃজা, দেরি হচ্ছে, তাড়াতাড়ি চল। আমি জানি সৃজা তুমি এখন এইসব ভাবার মতন মানসিক অবস্থায় নেই। আমি তবুও তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি শেষবারের মতন একবার চোখ বন্ধ করে তোমার বাবাইয়ের মুখটা কল্পনা করো। তারপরেও তোমার মন যদি সায় দেয় তুমি চলে যাও। একবার ভেবে দেখো সৃজা, তুমি কিন্তু আমার উপর রাগ করে তোমার বাবাইয়ের সাথে ভালোবাসাটা ফিকে করে ফেলছো। তুমি যে মায়ের কথা বলছো, যেই মায়ের সুবিচার চাইছো, যেই মায়ের স্মৃতি আগলে রাখতে চাইছো,
সেই মা যে বাড়িতে থাকতেন, যে বাড়িতে তোমার জন্ম হয়েছে, যে বাড়িতে তুমি বড় হয়ে উঠেছো, এতগুলো দিন কাটিয়েছো, এত স্মৃতি তোমার, তুমি সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ সৃজা। তোমার কি মনে হয় এতে তোমার মা দুঃখ পাচ্ছেন না? তুমি এই বাড়ির সবাইকে ছেড়ে, তোমার বাবাইকে, তোমার ঠামকে, সবাইকে ছেড়ে চলে যাচ্ছ। তোমার কি মনে হয় তোমার মা খুব খুশি হচ্ছে দেখে? তুমি এই বাড়ির সবার সাথে অবিচার করছো সৃজা, স্বার্থপরের মতো কাজ করছো তুমি। থামুন আপনি, প্লিজ থামুন। আমি নয় থেমে যাচ্ছি, কিন্তু এই প্রশ্নগুলো তোমায় তাড়া করে বেড়াবে। তুমি তো এতটা স্বার্থপর নও সৃজা। এবার কিন্তু তোমার সিদ্ধান্ত নেওয়ার সময়। তুমি কি করবে? তুমি আমার ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি তোমার বাবাই তোমার মায়ের প্রতি ভালোবাসা রেখে তুমি এই বাড়িতে থেকে যাবে? তুমি ভাবো। আরে ট্রেন ছেড়ে দেবে এবার, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। কি করছিসটা কি? আমি তোমার বাবা হই সৃজা, তুমি আমার সন্তান হও। আর সন্তানের উপরে বাবা মা কখনো রাগ করে থাকতে পারে না। আজকাল আমার মেয়েটা খালি আমার উপরে রাগ করে, ভালো লাগে বলো তো? এবার কিন্তু তোমার সিদ্ধান্ত নেওয়ার সময়। তুমি আমার ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি তোমার বাবাই তোমার মায়ের প্রতি ভালোবাসা রেখে তুমি এই বাড়িতে থেকে যাবে? এই দেখেছিস শ্রীজা কিন্তু গাড়িতে উঠছে না। পারমিতা কি তাহলে ওকে আটকে দিতে পারলো নাকি বলতো? মনে হচ্ছে পারমিতা কিছু একটা বলে সৃজাকে আটকে দিতে পারলো। যাক বাবা, কি টেনশন বলতো। বড়দা ভাই কি খুশি হবে না? এই চল আমরা বাড়ি থেকে খবরটা দিই নাকি? হ্যাঁ দিশা, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে। পারমিতা, ও আপনি রেডি হয়ে গেছেন? আপনার লাগেজও গোছানো হয়ে গেছে। এক মিনিট, আপনি তো এই বইটা পড়ছিলেন না? আমি এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ব্যাগে। আপনি আমার অনেক কাজ কমিয়ে দিলেন, কিন্তু যাওয়ার আগে পারমিতার সাথে কথাটা বলতে হবে। একটা সরি তো বলতেই হবে। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, বলছি ওষুধগুলো সব দেওয়া রয়েছে, আর কোনটা কোন সময় খেতে হবে সেগুলো আমি লিখে দিয়েছি। আপনি কিন্তু সময় মতো খেয়ে নেবেন, আর খাবার দাবারও সময় মতো খাবেন, ঠিক আছে? কি হয়েছে? না মানে আমি এটাই বলতে চাইছি যে আপনি সংসারের সমস্ত দায়িত্ব তো নিয়ে নিয়েছেন, তাই এবার আমি নিশ্চিন্ত মনে ট্যুরে যেতে পারবো। আমাকে একটু নর্থ বেঙ্গল আর আসামে ট্যুরে যেতে হচ্ছে। আমাদের ওখানে বুক ফেয়ার আছে তো, তাই আপনি একদিন আগে যাচ্ছেন, কারণ আমাদের পাবলিকেশন ওখানে ফার্স্ট টাইম স্টল দিচ্ছে। তাই তো? আমি সবটা জানি মিস্টার গাঙ্গুলি। আর আপনি এই কিন্তু কিন্তু কেন করছেন সেটাও আমি কিন্তু জানি। মানে আমি রেগে নেই, আপনি প্লিজ এভাবে হেজিটেট করবেন না। দেখুন,
আপনি হয়তো কালকে আমার সাথে যেভাবে রিয়্যাক্ট করেছেন সেটার জন্য আপনি একটু অস্বস্তি ফিল করছেন, কিন্তু বিশ্বাস করুন আপনার জায়গায় যে কোনো বাবা থাকলে এইভাবেই রিয়্যাক্ট করত। তাই মনের ভিতরে কোনো খারাপ লাগা রাখবেন না। আর আমি চাইনি আপনি বাবা হিসেবে ব্যর্থ হন, তাই আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছিলাম যদি কিছু করা যায়। ভগবানের কৃপায় সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। পারমিতা, আপনি যেটা করেছেন তার ঝলক আমি বাড়ির সবার চোখে মুখে দেখেছি। মার থেকে আরম্ভ করে সৃজা সবাই খুব খুশি। বাড়ির সবাইকে এইভাবে হাসতে দেখে আমার মনের বোঝটা অনেকটা হালকা হয়ে গেছে। শুধু একটাই কাটা মনের মধ্যে খালি খচখচ করছিল। সেই কাঁটাটাও এখন নেই তো? আপনি নিশ্চিন্তে যান, এদিকে সবকিছু ঠিকঠাক থাকবে। এ অপূর্ব, তুই রেডি তো? তাড়াতাড়ি চ, ফ্লাইটে টাইম হয়ে যাচ্ছে তো। হ্যাঁ কাকু, চলো। এক মিনিট, লাগেজটা। ঠিক আছে, আমি নিচ্ছি। পারমিতা, তাহলে সবকিছু দেখে টেকে রেখো, আমরা আসছি। হ্যাঁ, সাবধানে যাবেন। হ্যাঁ, আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসছি পারমিতা। সাবধানে যাবেন। দুর্গা দুর্গা। হ্যাঁ তুমি বল। হ্যাঁ বৌদি, একটা বিপদ হয়েছে রে। কি কি হয়েছে? বৌদি, মাসির শরীরটা খুব খারাপ হয়েছে। মানে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, কিছুতেই জ্ঞান ফিরছে না। বাধ্য হয়ে তোকে ফোন করলাম। কেন, মায়ের কি হয়েছে? বল না, মায়ের কি শরীর খারাপ হয়েছে? তুই আগে আমাকে ফোন করিসনি কেন? তুই আমার কথাটা শোন বৌদি। মাসি রান্নাঘরে কাজ করছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। আমি কোনো রকমে তুলে এনেছি, তখন থেকে চোখে মুখে জল দিচ্ছি, পা হাত পা ঘষছি, কিছুতেই জ্ঞান ফিরছে না। আমি একা আছি, কি করব বুঝতে পারছি না। না না না, তুই ঘাবড়াস না, তুই ঘাবড়াস না। একটু একটু মায়ের কাছে থাক, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। মাসি, ও মাসি, মাসি। না না, এই হারটা আমি কিছুতেই নিতে পারবো না। এটা তো আত্রেয়ীর হার। গুঞ্জা, সৃজা, মিস্টার গাঙ্গুলির কাছে এটা একটা অমূল্য স্মৃতি। বাকি যে গয়নাগুলো আছে সেগুলো বন্ধক দিয়ে আমি ঠিক মায়ের ট্রিটমেন্টের টাকা জোগাড় করে ফেলতে পারবো। পারমিতা, তুমি এই গয়নাগুলো নিয়ে কি করছো? এগুলোকে ব্যাগে কেন ভরছো? তুমি কি এগুলোকে বিক্রি করার কথা ভাবছো? না না, তাহলে কি মাসিমার... আচ্ছা পারমিতা, আমি বুঝতে পারছি মাসিমার ট্রিটমেন্টের জন্য অনেকগুলো টাকা লাগবে। তুমি সেটা আমাকে বলতে পারতে, আমি বাবাকে বলতাম, বাবা তোমাকে টাকা দিয়ে দিত। কিন্তু তুমি যদি এগুলোকে বিক্রি করার কথা ভাবো না, বাড়িতে কেলেঙ্কারি হয়ে যাবে। না না, আমি বাবাকে বলছি। শুভ্রা, না না, তুমি বাড়ির কাউকে কিছু বলো না। আমি গয়নাগুলো বিক্রি করছি না, বিশ্বাস করো। আমি রিকোয়েস্ট করছি, তুমি বাড়ির কাউকে কিচ্ছু বলো না।
তাহলে তুমি গয়নাগুলো ব্যাগে কেন ভরছো? আমাকে বলতেই বা বারণ করছো কেন? সত্যি তো মাসিমার ট্রিটমেন্টের জন্য তুমি এতগুলো টাকা কোথা থেকে পাবে? দেখো, এই বাড়ির বউ হওয়ার সুবাদে এই গয়নাগুলো আমি আশীর্বাদী হিসেবে পেয়েছি। এগুলো কি আমি কখনো বিক্রি করতে পারি বলো? আমি আমি এগুলো বন্ধক রেখে মায়ের ট্রিটমেন্টটা করিনি। তারপর আমি তোমায় কথা দিচ্ছি, মা সুস্থ হয়ে উঠলেই আমি এই গয়নাগুলো ঠিক ছাড়িয়ে নিয়ে আসবো টাকা জোগাড় করে। আমি কথা দিচ্ছি, তুমি বাড়িতে কাউকে কিছু বলো না প্লিজ, বাবাকেও বলো না। আমি বাবার থেকে টাকা নিতে পারবো না শুভ্রা। আচ্ছা পারমিতা, তুমি কি টাকাগুলো ফেরত দেওয়ার জন্য হেজিটেট করছো? হ্যাঁ, বাবাকে তোমার থেকে টাকাগুলো ফেরত নেবেন? নেবেন না তো আমি জানি, বাবা নিতে চাইবেন না। আর আমি এটাও জানি যে মা যদি জানতে পারেন সুস্থ হয়ে যে আমি এই বাড়ি থেকে টাকা নিয়ে মায়ের ট্রিটমেন্ট করিয়েছি, মা আসতেও চাইবেন না এই বাড়িতে আর কোনোদিনও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দাদাভাইকে না না, কাউকে বলো না। উনি একটা কাজ নিয়ে বেরিয়েছেন তো, বলো না ওনাকে। এমনিতেই ওনার মাথায় অনেক চাপ, অনেক টেনশন। তারপরে যদি এই ঘটনা শোনেন আরো বেশি চিন্তা করবেন উনি। আর শুভ্রা, মায়ের দায়িত্বটা তো আমার, বলো। আমি না বরাবরই মায়ের দিকটা নিজেই দেখে এসেছি, তাই আমি বুঝতে পারছি, কিন্তু এতগুলো টাকার ব্যাপার তুমি অ্যাটলিস্ট আমাকে দাদাভাইকে বলতে দাও। আমি পারবো না শুভ্রা, আমি পারবো না টাকাগুলো নিতে। দেখো, মা সারা জীবনে আমার জন্য এত কিছু করেছেন, সেই ঋণ তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না। যদি মেয়ে হয়ে এইটুকু দায়িত্ব আমি পালন করতে না পারি, তাহলে আর কি করলাম বলো? আমি মা নিজের শেষ সম্বলটুকু আমার জন্য দিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমার সুখের দিকে তাকিয়ে। আমিও আমার সবটুকু দিয়ে মাকে সুস্থ করে আনবো। আমি আমার দায়িত্ব কারোর উপর চাপিয়ে দিতে পারি না শুভ্রা। আমি একবার চেষ্টা করি, আমি যদি না পারি আমি কথা দিচ্ছি আমি সাহায্য নেব। আমি আসছি। হ্যাঁ পারমিতা, আমার খুব টেনশন হচ্ছে। তুমি টেনশন করো না, আমি তো বলছি গয়নাগুলো আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। তুমি আমাকে একটা কথা বলো তো, এখানে কাছাকাছি কোনো গয়নার দোকান আছে যেখানে বিশ্বাস করে এগুলো দেওয়া যাবে? আসলে আমি মায়ের বাড়ির দিকে যেতে চাইছি না, ওখানে সবাই চেনাশোনা তো, তাই। হ্যাঁ আছে তো, ওই তো বড় রাস্তা পার করলে এনএন জুয়েলার্স বলে একটা দোকান আছে, তুমি ওখানে যেতে পারো। ওখানকার মালিক খুব ভালো মানুষ। কিন্তু পারমিতা, আরেকবার একটু ভেবে দেখো। আমার সময় নেই শুভ্রার, আমি আসছি। ও পারমিতা, যেটা বলতে তোমার কাছে এসেছিলাম, ওই কুটুসের স্কুলে পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে, সেটা তো তোমাকে বলাই হয়নি। যাকে এসব কথা এখন ছাড়ো তুমি। আমি শুভ্রা, এই কথাগুলো যেন তোমার আর আমার মধ্যেই থাকে, ঠিক আছে? আমি আসি। পারমিতা কিছু ভুল করছে না তো? মাসিমার এম্বারাসমেন্টের জন্য বাড়িতে বলতে বারণ করছে, কিন্তু বাড়ির লোক যদি ভ্রূণাক্ষর টের পেয়ে যায় তাহলে আবার অশান্তি হবে না তো? শুভ্রা, অনি, ঋতু, বৃষ্টি, তাড়াতাড়ি এসো, দিদি এসে গেছেন। আরে এই যে, আরে এই তো দিদি এসে গেছে। কেমন আছিস দিদি? কানপুর থেকে হঠাৎ ট্রেনে উঠলি? কানপুর না, তাহলে নাগপুর না? নাগপুর। মা গো, তুমি আবার ভুলে বসে আছো। দিদি তো নবদ্বীপ থাকেন, কানপুর নাগপুর এলো কোত্থেকে? নবদ্বীপ? তাহলে বিনু, কানপুরে কে যেন থাকে? কানপুরে নাগপুরে কেউ থাকে না দাদা, কষ্ট করে কাউকে পাঠাতেও হবে না। বড়দি, কতদিন বাদে এলে তুমি? তো সেই অপুর বিয়ের সময় আসতে পারলে না। কি করে আসবো বল, গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান, গুরুদেব আসতেই দিলেন না। সেই জন্য তো তাড়াতাড়ি করে চলে এলাম নতুন বউ দেখবো বলে। আরে তোরা সব দাঁড়িয়ে আছিস কেন? প্রণাম কর দিদিকে, আয়। প্রণাম কর, প্রণাম কর। পিসিমা, বলছি আমাদের জন্য এবার কি এনেছো গো? মানে নাড়ু টাড়ু, তারপর পিঠে। ওফ, এই পিসিমাকে দেখে মিষ্টির ফর্দ শুরু হয়ে গেল। আমি তো জানি আমার এই ভাই ঝেটির খালি খাই খাই। এনেছি রে বাবা, এনেছি, সব এনেছি, দেবো। তো
যার জন্য এলুম সে কোথায়? বেলা অবধি ঘুমোয় বোধহয়। না না দিদি, পারমিতা অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে। উঠে কুট্টুসকে গুঞ্জাকে রেডি করে স্কুলে পাঠায়, তারপর রান্নাঘরে আসে আমাদের হাতে হাতে সাহায্য করতে। কুট্টুস আগের পক্ষের ছেলেটি নাকি? হ্যাঁ হ্যাঁ বড়দি। ঋতু, থাক থাক থাক। তো ছোট বউ পটের বিবিটি সেজে ঘুরে বেড়াও নাকি সংসারে কিছু কাজকর্ম করো? না না না, মানে হ্যাঁ হ্যাঁ, কাজ তো করি, কাজ করি তো। সে তো দেখতেই পাবো। ঋতু যাও পারমিতাকে ডেকে আনো। যাও। আমি পারমিতাকে ডাকতে যাচ্ছি। না না, তুই যাস না, তুই রান্নাঘরে আয়, আমাকে একটু সাহায্য করবি। ঋতু তুমি যাও। আমরা যাই, চ চ চ। দিদি আপনি বসুন, আমি আপনার জন্য একটু বেলের শরবত ভিজিয়েছি, একটু নিয়ে আসি। হ্যাঁ আয় রে। ওখানে সব ভালো আছে তো? গয়না ছাড়া কি করে নিচে আসবে পারমিতা? কি যে অশান্তি হতে চলেছে আজ। হ্যাঁ তন্নি, বলছি মা এখন কেমন আছেন রে? আগের থেকে বেটার? যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম। বলছি শোন না, আমি যদি এই বেলাটা না যাই অসুবিধা হবে খুব? আসলে আমার পিসি শাশুড়ি আসছেন। আসছেন নয়, এসে গেছেন, আর নিচে তোমাকে ডাকছেন, তাড়াতাড়ি চলো। তন্নি শোন না, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, তুই ওদিকটা আজকে একটু সামনে নিস, আর কোনো রকম অসুবিধা হলে আমায় ফোন করিস, ঠিক আছে? হ্যাঁ। আরে বাবা, বড় পিসিমা আশা থেকে তোমাকেই খুঁজছেন, তাড়াতাড়ি চলো। ও নতুন দিদি, বলছি যে গয়নাগুলো কোথায় তোমার? গয়নাগুলো বের করো, ওগুলো পড়তে হবে তো, ওগুলো পরে চলো, তাড়াতাড়ি চলো। গয়না? তোর বিয়ের জন্য গয়নাগুলো বন্ধক দিয়ে দিয়েছিল মাসি। তুই প্লিজ যে করেই হোক কোথাও থেকে টাকা জোগাড় কর। গয়না মানে? নতুন দিদি, এখন মানে মানে করার সময় নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বের করো, আমি তোমার। না না, আমি পরে চলে যাবো নিচে। তুমি যাও, আমি আসছি। যাও না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেরি করো না যেন। নতুন দিদিকে কেমন যেন লাগছে। গয়নার কথা বলতেই মুখ ফ্যাকাশে হয়ে গেল, কি ব্যাপার? যাই, মাকে গিয়ে বলি, কোনো একটা গোলমাল আছে মনে হচ্ছে। অপূর্ব, তুই তুই হঠাৎ কি করে চলে এলি? আরে শুভ্রা তো বললো মা যে পিসি এসছে, তাই চলে এলাম। পারমিতা, এই নিন আপনার গয়না। এত
অল্প সময়ের মধ্যে যে ব্যাংকের লকার থেকে কিভাবে গয়নাটা ছাড়িয়ে নিয়ে এসেছে সেটা আমিই জানি। মিস্টার গাঙ্গুলি গয়নাগুলো ছাড়িয়ে এনেছেন, কিন্তু উনি জানলেন কি করে? ও দিদি, এই তো পারমিতার সব গয়না। এই দেখো, বড়দি যেই হারটা দিয়েছে, এই তো সেই হারটাও আছে। ওমা, আমি তো কিছু বুঝতেই পারছি না। এই গয়নাগুলো লকারে ছিল মানে কোন লকারে? আমাদের লকারে তো নয়। আর তুই বা এত দূর থেকে ছুটতে ছুটতে চলে এলি কিভাবে? মা, আমি তো তোমাকে আসার কারণটা বললাম। আর গয়নাগুলো ছিল মাসিমার লকারে। ওটাই ওনাদের পুরনো লকার। মাসিমা অসুস্থ হয়ে পড়েছেন আর হঠাৎ করে পিসিও চলে এসেছেন, আর পারমিতা এখানে আটকে পড়েছেন বলে আর ব্যাংকের লকার থেকে গয়নাগুলো নিয়ে আসতে পারেন। আর উনি কথাটা তোমাদেরকে মুখ ফুটে বলতেও পারেননি। কেন? এটা না বলার কি আছে? তোমরা যদি কিছু মনে করো তাই জন্য উনি আর মুখ ফুটে বলতে পারেন। আর সেই জন্যই গয়নাগুলো নিয়ে আসার দায়িত্ব পড়লো আমার উপর। তবে একটা কথা, লকারে যদি তন্নির নাম লেখা না থাকতো আমি গয়নাগুলো কিছুতেই আনতে পারতাম না। মাসিমা তো এখন অসুস্থ, উনি পারবেন না। আর পারমিতাও এখানে আটকে আছেন, তাই জন্য আমি তন্নির হেল্প নিয়ে গয়নাগুলোকে নিয়ে এসেছি। ওহ, খুব কষ্ট করে আমি ব্যাংকের লকার থেকে গয়নাগুলোকে নিয়ে এসেছি। যাকগে, পারমিতা আপনি গয়নাগুলো পরে নিন, আমি ওদিকে পিসিকে সামলাচ্ছি। যা, শিখে যা। পিসি, তোমার সাথে অনেক গল্প জমে আছে আমার। আয় আয় আয়, বস বস। হ্যাঁ, বসো বসো, তুমি বসো। কি গো পারমিতা, তুমি এতক্ষণ ধরে চুপ করে রইলে কেন? এতবার জিজ্ঞেস করছি আমরা। আচ্ছা, গয়নাগুলো যে লকারে রেখেছিলে সে তো ভালো কাজ করেছিলে, সেটা তো আমাদের বলবে। আরে বাবা, অন্তত আমাকে তো বলতে, তাহলে আমি একটা তোমাকে বাইরে বেরোবার ঠিক ব্যবস্থা করে দিতাম। কি গো তুমি? মা, আমি মানে না না, শোনো, এত চাপা স্বভাবের হলে কিন্তু চলবে না। রে বাপ রে বাপ রে বাপ, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম কি বলবো। কি হয়েছে মা? বলছি তোমরা এবার যাও, আমি তাহলে পারমিতাকে গয়নাটা পরিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। দিদিকেও তো একটু সামলাতে হবে, তাড়াতাড়ি পরিয়ে নিয়ে আয়। ছোট, হায় হায়, তাড়াতাড়ি আয়। বাপরে বাপ, দাদা ভাই লাস্ট মোমেন্টে এসে ম্যানেজ করে নিয়েছে। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না শুভ্রা, সব কি করে হলো? চুপ চুপ চুপ, এখন এই সমস্ত আলোচনা করার সময় নয়। ভাগ্যিস আমি ফোনটা করেছিলাম ঠিক সময়, তাহলে তো শেষ রক্ষাই হতো না। তারা এটা পড়িয়ে দিই। উফ বাবা, বড় পিসিমার দেওয়ার হার নতুন বউয়ের গলায় তাহলে উঠলো। পিসিমা এবার শান্তি পাবে। দেখি 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 দেখি, খুব সুন্দর লাগছে। মা না ঠিকই বলে, সাজগোজ করলে তোমার রূপ আরো খুলে যায়। কিন্তু শুভ্রা, আমার না খুব অস্বস্তি হচ্ছে। আমি তোমাকে বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবে না? বুঝতে পেরেছি বলেই তো আমি দাদা ভাইকে সবটা বললাম। আর তোমাকে না জানিয়েই আমি ফোনটা করেছিলাম। যাকে 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 সব কথা এখন ছাড়ো, তাড়াতাড়ি চলো তো। সব মিটে গেছে তো, সব ম্যানেজ হয়ে গেছে। আর চলো, আর টেনশন করো না, চলো চলো চলো। আমি তো বললাম আপনি রাগ করেছেন। আপনি আমার রাগকে ভয় পান? না, ঠিক ভয় না, তবে ওই যাকে অন্য টপিকে কথা বলি। আচ্ছা, আপনার এই কেকের উন্নতি, কেকের ব্যবসার উন্নতি ছাড়া আপনার কি কি ভালো লাগে?
আমি কারেন্ট যে কোম্পানিতে কাজ করছি সেটার মার্কেটিং ম্যানেজার হতে চাই। আমার একটা আস্তে কি হলো? বিষম লাগলো? জল কোথায় পাই? বিষম লেগেছে? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চায়ের জন্য না, মানে তাহলে কিসের জন্য? না মানে আমি ওই কর্পোরেটের লোকজনকে আমি বেশ ভয়ই পাই। ভয় পান কেন? আমরা কি বাঘ ভাল্লুক নাকি আপনাকে খেয়ে নেবো? না না, আসলে এই কর্পোরেট লোকেরা ওই সেই সব ঘড়ি ধরে চলে সব সময়, মানে খালি অফিস অফিস অফিস, চারটে ফরফর করে ইংরেজিতে কথা বলছে, বসেরা চোখ রাঙিয়েছে তাও হাসি মুখে কাজ করিয়ে যাচ্ছে। আমার এরকম দেখলে মাথা ঘুরতে শুরু করে দেয়। মাথা ঘুরছে? চলুন চলুন ডক্টরের কাছে নিয়ে যাই, নাহলে আবার মাথা ঘুরে টুরে কোথায় পড়ে যাবেন। আর কি মারছেন তো? আমি জানতামই না আপনি এই জগতের মানুষ। জানলে কি করতেন? বাউল আখড়া অন্তত আপনাকে ইনভাইট করতাম। বাউল আখড়া মানে? মানে এটা আপনার কাপ অফ টি না। কে বলেছে? আমি বাউল গান ভীষণ ভালোবাসি। আরে নগর বাউল তো জাস্ট আমার দারুণ লাগে। যা, শুনে ভালোই লাগে, কিন্তু এই বাউল আখড়ায় গেলে কিন্তু আপনি 2-1 ঘন্টা ছুটিতে কিন্তু হবে। জানি, ঠিকই বলেছেন, একটু চাপ হবে। আমার বস, জানেন তো আমার এই বস, উফ, আমার আর আমার প্রমোশনের মাঝখানে পাহাড় সমান বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এই বছর আমি যেরকম পারফর্ম করেছি তাতে যদি আমাকে প্রমোট না করে না, চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি জাস্ট চলে আসবো, জাস্ট চাকরি বাকরি ছেড়ে। তাও তো আপনি আমার মতো বেকার হয়ে যাবেন। না না, আমি তো অন্য কোম্পানি জয়েন করব। এই আপনি মানে আপনি কাজ টাজ কিছু করেন না? না, কে বলছে আমি কাজ করি না? গান গাই, ওটাই আমার ধ্যান জ্ঞান। ওই আপনাদের কর্পোরেট জগতে কি বলে না, অ্যাম্বিশন, গানটাই আমার অ্যাম্বিশন। ঠিকই, যার যেটা ভালো লাগে তার সেটা নিয়েই থাকা উচিত। তবে হ্যাঁ, একটু ভবিষ্যতের ব্যাপারেও চিন্তা করা উচিত, বুঝেছেন? ভবিষ্যৎ? ভবিষ্যৎ কে দেখেছে বলুন তো? আজ আছি কাল নেই, আজকের দিনটাই বাঁচা নয়। আনন্দ করব, মজা করব, ফুর্তি করব, সব ভালো লাগা সব একসাথে থাকবে, সবই আজকে। শুন, আমি কালকে নিয়ে একদম ভাবি না, যা করি আমি আজই করি। সত্যি আপনার মতন খোলা মনের মানুষ খুব কমই পাওয়া যায়। আমি এক পিস স্পেশাল। দেখুন, আমার মনের ওপর কারোর বশ নেই। আমার যখন যেটা ইচ্ছে করে আমি সেইটা করি, আর সেটাকেই আমি বাঁচা মনে করি। কোনো কম্প্রোমাইজ করে আমি বাঁচতে পারবো না। এই এক সেকেন্ড দাঁড়ান তো। কি হলো? আরে মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে। দেখেছেন কিরকম মেঘ করে এসেছে। চলুন চলে যাই, বৃষ্টিতে ভিজবো না। আপনার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না? বৃষ্টিতে ভিজবো, জ্বর হয়ে গেলে কি হবে? অফিস কামাই হবে। না না, একদম ভিজবো না। এই দেখেছেন দেখেছেন, এইটা হচ্ছে কর্পোরেট জগতের যে অবস্থা। হ্যাঁ, এই সময় অফিস যেতে হবে, এই নিয়ম। আরে আপনি শুনুন, কালো জলে কুচলা তলে ডুবলো সোনা তল। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। পেছ পাড়ি আর রাজকুমারী গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই